একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ নিজেই নিজের পদত্যাগের ঘোষণা দিয়েছে, আর তাতে যেন নতুন করে জল্পনা বাড়ছে তাকে ঘিরে। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে বিপাকে পড়েছে সরকারি দল। সরকারি দলের মন্ত্রী এমপিদের এখন ঘুম হারাম করে দিচ্ছে উনি। আজকে উনি বলেছেন যে বিদ্যুৎ মন্ত্রী বলেছে পরীক্ষামূলক লোডশেডিং হবে ঢাকার রাজধানীর মাঝে। এখন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বললেন তাহলে পরীক্ষাটা হবে সংসদ ভবন থেকে। প্রথম বড় খবর, বেশ কয়েকদিনের নীরবতার পর এবার হামলার নির্দেশ জারি করেছেন। এই ভয়ঙ্কর নির্দেশটি হলো, বেশি পাড়াপাড়ি করলে জায়গা মতো কিন্তু হাত দিব, আর জায়গা মতো হাত দিলে এদেশে আপনারা সামান্যতম কোনো স্পেস পাবেন না রাজনীতি করার জন্য। মনে রাখবেন আপনাদের সময় খুব বেশি নয়। জনগণ রাস্তায় নামলে লেজ গুটিয়ে কোন দিক দিয়ে পালাবেন, কোথায় টানলে করেছেন আর কোথায় বাঙ্কারে করেছেন আপনারা সেটাও খুঁজে পাবেন না। প্রস্তুত আছেন? নতুন যুদ্ধ হবে, নতুন বিজয় হবে, নারায়ণ থাকবে। উত্তাল আজকের এই রাজপথ দর্শক আপনারা শুনছেন, আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে পুলিশ বাহিনী, তারা অতিক্রম করেছে এবং মিছিলে ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আমাদের অতিক্রম করছে এবং সামনের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। মাত্র 15 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিজ দল ওরফে ছাত্র দল ক্ষমা চেয়ে নাকানি চুবানি খেয়ে শিবিরের কাছে ক্ষমা চেয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে পিছু করতে বাধ্য হয়েছে। তারেক রহমান অনেক আগে থেকে ইন্ডিয়ার সাথে একটা ব্যাক চ্যানেল মেনটেন করতেছে, আর সেই ইন্ডিয়ার সাথে একটা সিস্টেম করে ক্ষমতা এসেছে। জুলাই 2024 ছিল আমাদের জীবনে একটা মাইন্ডরক্ষণ। আমাদের ছেলেমেয়েরা রাস্তায় নামছে, বুকে গুলি খাইছে। বাংলাদেশে এভাবেই আবার নামে আসবে বর্ষা বিপ্লবের রুহানি প্লাবন। সেই অনাগত সময়ের জন্য তৈরি হন, সে আজাদির জন্য তৈরি হন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই তথ্যবহুল ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। মূলত আজকের এই ভিডিওটি বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তা থেকে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে। দর্শক, তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। একটা সুখবর আছে, শুরুতেই সুখবরটা দিয়ে শুরু করি, তারপরে অন্য আরেকটা খবর বলি। পদত্যাগ করতে যাচ্ছেন আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কেন পদত্যাগ করবেন, কি কারণে করবেন, শর্ত জুড়ে দিয়েছেন অবশ্য, সেই শর্তের কথাটা আমি আসছি। এইটাই যাওয়ার আগে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে তার একটা শক্তি প্রদর্শন করেছে এবং ছাত্র শিবিরের এই শক্তি প্রদর্শন দেখে রীতিমতো ছাত্র দল এবং বিএনপির ভিতরে উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই মিছিলটা দেখার পরে, এই শক্তি প্রদর্শন দেখার পরে বলেছেন ডাকসু এবং এবি জুবায়েররা এদেরকে যদি ছাত্রদল বা বিএনপি খেপিয়ে নেয় তাহলে এই সরকার 6 মাসও টিকতে পারবে না। তার এই কথার একটা গুরুত্ব আছে। আমি ছাত্র শিবিরের মিছিলটা কত বড় হয়েছে এবং কিভাবে তারা ছাত্র দলের সারা দেশে পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্র শিবির, মিছিলটা আগে দেখুন একটু। এইটা ছাত্র দলের যে পরিকল্পিতভাবে গত কয়েকদিনে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা, ছাত্র শিবিরকে মারপিট করা, তার একটা আউটপুট। এটা কিন্তু একটা বার্তা দিয়েছে ছাত্র দলকে। তাদের নিজেদেরও একটা মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, হীনমন্যতায় ভুগছে যে দল ক্ষমতায়, অথচ এখনো ক্যাম্পাসগুলোতে আমাদের আধিপত্য কায়েম করতে পারছি না। ছাত্র শিবিরের আজকের যে মিছিলটা, এই মিছিলের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। সেটা কি, গতকাল আপনারা জানেন যে মোসাদ্দেক এবং এবি জুবায়েরকে ছাত্রদল শাহবাগ থানায় মব সৃষ্টি করে তাকে প্রচন্ডভাবে মারধর করা হয়েছে। এই দুজনকে আবার কেন মারধর করা হলো, এর আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। ছাত্র শিবিরের আব্দুল্লাহ আল মামুন এই ছেলে গতকাল নিজে থেকে শাহবাগ থানায় উপস্থিত হয়ে তার নিরাপত্তার জন্য থানাতে দাবি জানিয়েছিল, আবেদন করতে গিয়েছিল। কারণ কি, কারণ হচ্ছে এই আব্দুল্লাহ আল মামুনের একটা ছবি ব্যবহার করে ভুয়া একটা ফটোকার্ড তৈরি করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের দোসরেরা। এটা আবার বেশি প্রচার করেছে এই যে মোহাম্মদ আরাফাত আছে না, কুমড়ো পটাশ যাকে বলা হয়, এই কুমড়ো পটাশ, তারপরে যে ইমরান এইডস সরকার, এরা এইগুলো প্রচার করেছে। ছাত্র দলের ছেলেপেলেগুলো এখানে তারা অনেকটা মাথা মোটার পরিচয় দিয়েছে, তারা এখানে যথেষ্ট ম্যাচিউরিটির পরিচয় তারা দিতে পারে নাই। তারা এটাকে যাচাই বাছাই না করেই ওই ছেলেটাকে বারবার ফোনে হত্যার হুমকি দিয়েছে। তাকে ডাকসুর এক ভবনে
খুঁজতে গেছে, পায় নাই। এইটা দেখে ওই ছেলে নিজের জীবনের নিরাপত্তার কথা ভেবে শাহবাগ থানায় আসছে যে আমি থানায় যাই, আমি আগে যে আমার নিজেকে রক্ষা করি। সে থানাতে গিয়ে বলেছে যে দেখুন আমার নামে আমার ছবি ব্যবহার করে এই ভুয়া ফটোকার্ডটা তৈরি করা হয়েছে, এই যে আমার ফোন আমি আপনাদেরকে দিয়ে দিলাম, ফরেনসিক ল্যাবে পাঠান। আমি যদি এইটা করে থাকি, এই পোস্ট যদি আমি করে থাকি, তাহলে আমাকে আপনারা যে শাস্তি দেন আমি মাথা পেতে নিতে রাজি আছি। জাইমা রহমানের ওই একটা নোংরা ভিডিও, এইটার আমরা তীব্র নিন্দা জানাই। এই কাজ কোনো মতো অবস্থায় কখনো করা যাবে না। আমাকে যারা শোনেন নিয়মিত, কমপক্ষে এতটুকু রুচির পরিচয় আমাদেরকে দিতে হবে। কোন নারীর প্রতি এই ধরনের নোংরা, প্রধানমন্ত্রীর মেয়ে সেটা তো আছেই, আমার আপনার বোন যদি তাকে নিয়ে যদি এইভাবে কুৎসা রটনা করা হয়, এইভাবে কুরুচিপূর্ণ ছবি যদি ছড়িয়ে দেওয়া হয়, এতে কি আমরা লাইক করবো? রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা এটা শেয়ার করব? এইগুলো থেকে আমরা বিরত থাকি, এটার আমরা নিন্দা জানাই। এই কাজ কোনো মতো অবস্থায় করা যাবে না। কিন্তু ছাত্র দলের কম লেখাপড়া জানা এই ছেলেপেলেগুলো, তাদের এই এতটুকু বোধ হয় নাই যে ছাত্র শিবির এই কাজটা করতে যাবে না, করে নাই। এটা করেছে কুমড়ো পটাশের দল, তারা এটা করে ছাত্র দলকে উস্কে দিয়েছে শিবিরের বিরুদ্ধে। যার কারণে ওই ছেলেকে পরে যখন এই ক্যাম্পাসে পায় নাই, তখন ছাত্র দল থানায় চলে গেছে। থানায় যে সেখানে তারা আরেকটা শব্দ ব্যবহার করেছে, আমি সেই ভিডিওটাও একটু দেখাচ্ছি, দেখুন আগে। থানায় যে যখন তারা দেখে যে ওই আব্দুল্লাহ আল মামুনকে হাজতের ভিতরে না রেখে, গারদের ভিতরে না রেখে ওসির রুমে সে বসে আছে, তখনই তারা ওসির সাথে বাকবিতণ্ডা করে, বলে যে ও বাইরে কেন, ওকে আগে হাজতে ঢুকান। ওসি তখন ওদেরকে বোঝানোর চেষ্টা করে, ছাত্র দলের এই ছেলেপেলেগুলো যারা মব সৃষ্টি করতে গেছিল, যে দেখেন ওর কোনো দোষ পাওয়া যায় নাই। তখন ওসির উপরে তারা চড়াও হয়, ওসিকে গালিগালাজ করে। এক পুলিশ কর্মকর্তা পাশ থেকে এটার প্রতিবাদ করে। প্রতিবাদ করার সাথে সাথে ছাত্র দলের ছেলেপেলে বলছে এই ওসি হয়েছে তাই কি হয়েছে রে, আমরা পুলিশ ডর শব্দটা উচ্চারণ করলাম না, করে এখানে আসছি। ওই যে আগেই বলেছি, ছাত্র দল শুধুমাত্র যখন ক্ষমতায় থাকে বিএনপি, তখনই এদের পারফরমেন্সটা ভালো, আর বাকি সময় এরা বালি ট্রাকও সরাতে পারে না। এখানে তারা সাংবাদিকদের উপরে হামলা চালিয়েছে, 50 জন মতো সাংবাদিক আহত। যদিও ছাত্র দলের সভাপতি রাকিব তিনি এটার জন্য পরে দুঃখ প্রকাশ করছেন। দুঃখ প্রকাশ করে কি করবেন? আপনি গরু মেরে জুতা দান করলে তো হবে না। এটা আপনার আগে চিন্তা করা দরকার ছিল যে আপনার নেতা কর্মীরা কোন মানের। আচ্ছা, এরপরে এবি জুবায়ের এবং মোসাদ্দেককে যখন ওখানে আটকে মারধর করেছে, তখন ডাকসুর নেতৃবৃন্দ যাচ্ছিল শাহবাগ থানায় একটা মীমাংসা করার জন্য। এইটার একটা ভিডিও আমাদের হাতে এসেছে, দেখেন। যখন ছাত্র দল এবং ছাত্র শিবির মুখোমুখি, দুই দিক থেকে দুই দল আসছে, তখন ডাকসুর এক সদস্য মাঝহার, তিনি ছাত্র শিবিরের ওই গ্রুপ থেকে বের হয়ে সামনে এসে ছাত্র শিবিরকে 2 হাত দিয়ে ঠেকাচ্ছেন যে থামো, আর সামনে আগাইও না। ঠিক এই মুহূর্তে পিছন থেকে ছাত্র দলের এক টুকাই মাঝহারের পিছন দিয়ে লাথি মেরে, দেখেন ভিডিওটা দেখেন। দেখেছেন উস্কানি কাকে বলে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া কাকে বলে? এইগুলো আমাদের সুশীল সমাজের চোখে পড়ছে না। এরা কেউ বলছে না যে ছাত্র দল এখানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। এই কাজটা যদি করতো এদেশের মিডিয়া এবং সুশীল সমাজ, যদি এখনই যেটা ভালো সেটাকে ভালো বলা এবং যেটা খারাপ সেটাকে যদি খারাপ বলতো, তাহলে ছাত্র দলের এই পরিণতি আজ হতো না। ছাত্রলীগও কিন্তু ছাত্রলীগ হয়েছিল মিডিয়া এবং সুশীলদের কারণে, কারণ তাদের সমস্ত অপকর্মকে তারা আড়াল করতো, মিডিয়া এবং সুশীল, যার কারণেই তো তারা ছাত্রলীগ হয়েছিল। এখন আবার ছাত্র দলের ব্যাপারেও তারা এই অবস্থা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ছাত্র শিবির অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। অবশ্যই তাদের ধৈর্যের পরিচয় দেওয়া দরকার, কারণ তারা যদি কোন রকম একজনকে একবারেই একটা লাথি না, একটা থাপ্পড়ও যদি মারে, তাই দেখবেন যে মিডিয়াগুলো বসে গেছে, একেবারে গবেষণা করতে বসে গেছে শিবিরকে কিভাবে এখন নিষিদ্ধ করা যায়, শিবির উগ্র, শিবির এটা ওটা বলে একবারে ঝাঁপায় পড়বে। কিন্তু এখন তো তারা অন্ধ হয়ে গেছে, এখন তো তাদের রাত, তারা তো এখন ঘুমাচ্ছে, চোখে দেখে না। সবাই সুশীল এবং এই মিডিয়াগুলো একেবারে অন্ধ, নাক ডাকিয়ে ঘুমছে। ছাত্র শিবির যদি আস্তে করে একটা বায়ু দেয়, ওদের তখন ঘুম ভেঙে যাবে। যাই হোক, এখন আসি আমরা সর্বশেষ কথায়। ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, তিনি বলছেন যে দেশে লোডশেডিং আছে, এটা যদি কেউ দেখাতে পারেন তাহলে আমি পদত্যাগ করব, মন্ত্রিত্ব ছেড়ে দেবো, আমি জীবনে আর কোনোদিন রাজনীতি করব না। মানুষের চক্ষু লজ্জা বলতে একটা জিনিস থাকে। তার এই ঘোষণার পরে আমি কয়েক জেলায় অনেকের সাথে পরিচিত যারা আছে তাদের সাথে কথা বলেছি, প্রত্যেকের কাছ থেকে একই কথা, 24 ঘন্টার ভিতরে 17-18 ঘন্টা বিদ্যুৎ থাকে না এলাকায়। মন্ত্রী কি করে এমন কথা বললেন যে লোডশেডিং দেখাতে পারলে পদত্যাগ করবেন? তাহলে আপনি পদত্যাগ করুন, আমি দেখিয়ে দিলাম।
যাক, আপনি ওই কাজ কখনোই করবেন না, কারণ আপনি পদত্যাগ করবেন না, ওইটা আপনার একটা কথার কথা। মন্ত্রীরা সবসময় এই ধরনের কথাই বলে। হ্যাঁ, এক মন্ত্রী বলে যে ঈদে একেবারে নির্বিঘ্ন, সবচাইতে বেশি নির্বিঘ্ন, ভাড়া এবার কম নিয়েছে, ভাড়া বাড়ে নাই 1 টাকাও। এই ধরনের কথা আমরা শুনি। চাঁদাবাজিকে যখন বলা হয় যে সমঝোতার ভিত্তিতে হলে সেটা চাঁদাবাজি না, এগুলো তো আমরা শুনে আসছি, নতুন নতুন শব্দ আমরা শুনছি। তাহলে আপনি এটা বলবেন, এতে তো অস্বাভাবিক কিছু না। আর ঢাকার ভিতরে যেটা, সেটা এই ঢাকার ভিতরে লোডশেডিং দিবেন খুব তাড়াতাড়ি, যার কারণে দেওয়ার জন্য এই গ্রাউন্ড তৈরি করছেন, যারা ঢাকার মানুষ এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেগুলো রাস্তায় না নামতে পারে, তার আগে এই যে ছাত্রদলকে দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে আনার, এখানে আধিপত্য কায়েম করার যে মহড়াটা, এইটা আমরা দেখছি। এইটা হয়ে গেলেই ঢাকার ভিতরে লোডশেডিং শুরু হবে। বেশি বাড়াবাড়ি করলে জায়গা মতো কিন্তু হাত দিব, আর জায়গা মতো হাত দিলে এদেশে আপনারা সামান্যতম কোনো স্পেস পাবেন না রাজনীতি করার জন্য। মনে রাখবেন, আপনাদের সময় খুব বেশি নাই। জনগণ রাস্তায় নামলে লেজ গুটিয়ে কোন দিক দিয়ে পালাবেন, কোথায় টানেলে করেছেন আর কোথায় বাঙ্কারে করেছেন, আপনারা সেটাও খুঁজে পাবেন না। কাদের সময় সাথে সাবধান হন। সারাদিন যারা গুপ্ত গুপ্ত বলে মুখে ফেনা ওঠেন, গুপ্ত সংখ্যা কি আপনারা জানেন? সংখ্যা আমি 3টে আপনাদের সামনে উপস্থাপন করব। সংখ্যা নাম্বার 1, যারা সেনাবাহিনীর কাছে মুসলেখা দিয়ে বলেছিল আর কোনোদিন রাজনীতি করব না, তারা লন্ডনে 17 বছর লুকিয়ে থেকে ক্যামেরার সামনে মুখ দেখিয়ে ভারতের অনুমতি নিয়ে যারা দেশে রাজনীতি করে, তারাই প্রকৃত গুপ্ত। সংজ্ঞা নাম্বার 2, যারা অন্তর্বর্তী সরকারের সময় নিজের গায়ের উপরে নিরপেক্ষতার খোলস লাগিয়ে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে দলীয় সরকারের জনগুরুত্বপূর্ণ মন্ত্রীর মন্ত্রণালয় তারা ভাগিয়ে নিয়ে যারা বলে সবার আগে বিএনপি, তারাই মূলত প্রকৃত গুপ্ত। 3 নম্বর আমার সংজ্ঞা, যারা নিজেদের দলীয় প্যাডে ছাত্রলীগকে পুনর্বাসন করে জনগণের তুপের মুখে, সমালোচনার মুখে যখন তারা মহাসত্যকে অস্বীকার করে চ্যালেঞ্জ প্রদান করে বলে আমাদের কমিটিতে একজনও ছাত্রলীগ নাই, তারাই প্রকৃতপক্ষে গুপ্ত। সম্মানিত ভাইরা, এই গুপ্ত সুপ্ত প্রকাশ্য আলটিমেটলি কোনো বিষয় না, এটি একটা টার্ম কার্ড। বিএনপি সরকার যখন ধারাবাহিকভাবে দেশ চালাতে ব্যর্থ হয়েছে, তখন তারা প্ল্যান করে গুপ্ত ট্যাগ দিয়ে ছাত্রদলকে মাঠে নামিয়ে দিয়েছে, যাতে করে জনগণের দৃষ্টিভঙ্গি অন্যদিকে আড়াল করা যায়, অন্যদিকে প্রভাবিত করা যায়। মনে রাখবেন, জনগণ এখন বোকা না। আমরা দেখেছি IMF আপনাদেরকে ঋণ দেয় না, ইরান আপনাকে তেল দেয় না, আপনারা তেলের দাম বাড়িয়েছেন, জ্বালানির দাম বাড়িয়েছেন, 5 কিলোমিটার লম্বা রাস্তা ধরে আমাদেরকে তেল নিতে হয়, চাঁদাবাজি করছেন, মামলা বাণিজ্য করছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেড়ে গেছে। আপনারা এগুলো বলার পরে মনে রাখবেন না, ক্যাম্পাসে মারামারি করে শিবিরকে উস্কিয়ে দিয়ে আপনারা আপনাদের ব্যর্থতা আপনারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। ইসলামী ছাত্র শিবির কখনো আপনাদের উস্কানিতে পা দিবে না ইনশাআল্লাহ। একটা দলের বিরুদ্ধে আমাদেরকে বারবার মাঠে নামতে হয়েছে, কখনো ধর্ষণের বিরুদ্ধে, কখনো চাঁদাবাজির বিরুদ্ধে, কখনো বা ছাত্র সংসদ নির্বাচন বন্ধের প্রতিবাদে, কখনো বা লীগ পুনর্বাসন বন্ধের প্রতিবাদে আমাদেরকে বারবার মাঠে নামতে হয়েছে। আজকে আমরা ঢাকার রাজপথে নেমেছি। যে সমস্ত সন্ত্রাসীরা গতকাল চট্টগ্রাম সিটি কলেজে আমার শিক্ষার্থী বন্ধুদের উপর, আমার শিক্ষকের উপর এবং ছাত্র শিবিরের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তাদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। আশরাফুল ইসলাম ভাইয়ের গোড়ালিতে চাপাতি দিয়ে তীর চালিয়ে যারা গোড়ালি বিচ্ছিন্ন করেছে, সেই সমস্ত ছাত্র দলের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমরা আজকে মাঠে নেমেছি। আমরা আজকে মাঠে নেমেছি তেজগাঁও কলেজের মেধাবী শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে যারা রুম থেকে ডেকে নিয়ে গিয়ে তার লাশকে আমাদেরকে উপহার দিয়েছিল, সেই সমস্ত ছাত্র দলের পথধারী নেতাদেরকে আমরা বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে নেমেছে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখে থাকবেন, ছাত্র দলের এই আচরণ কোনো নতুন আচরণ নয়। 1991 সালে বিএনপি ক্ষমতা আসার পরে দেখবেন প্রত্যেকটি ক্যাম্পাসে তারা গেস্ট রুম, গণরুম, বড় ভাই, অভিভাবক কালচার তারা চালু করেছিল। এরপরে 2001 সালে ক্ষমতায় আসার পরে তারা ছাত্রদেরকে দলদাসে পরিণত করার জন্য এবং তাদের একজন দলীয় কর্মী বানানোর জন্য 2001 সালে তারা 2090 সালের মতো করে পরিকল্পনা গ্রহণ করে। তার ধারাবাহিকতায় 2001 সালে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে সাবিকুন নাহার সনিকে তারা গুলি করে হত্যা করে ক্যাম্পাসে গোলযোগ সৃষ্টি করে। শুধু তাই নয়, 2002 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রাতভর আমাদের বন্ধুদের উপরে তারা জুলুম করেছিল। রাতভর আমাদের বন্ধুদের উপরে অমানসিক জুলুম চাপিয়ে তারা আইনের হাত ব্যবহার করে তারা সেখান থেকে নীরবে পালিয়ে গিয়েছিল। শুধু তাই নয় সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখে থাকবেন 1993 সালে ইসলামী ছাত্র শিবির আজকের মতো করে রাজপথে নেমেছিল। তৎকালীন কেন্দ্রীয় সভাপতি হামিদ হোসেন আজাদ ভাই বলেছিল, বিএনপি আপনারা যদি ছাত্রদলকে কন্ট্রোল না করেন তাহলে আমরা সরকার পতনের আন্দোলনে যেতে বাধ্য হব। এবং শিবির আন্দোলন করেছিল। 1996 সালে বিএনপি ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আমরা আশা করি
ইসলামী ছাত্র শিবিরকে আপনারা এমন কোনো কর্মসূচিতে বাধ্য করবেন না। আমি বলতে চাই, ছাত্রদল শুধুমাত্র নির্যাতনমূলক কাঠামোর মধ্যে বদ্ধ ছিল না, তারা যুগে যুগে ছাত্রলীগ পুনর্বাসনের কাজটি করে গেছে। মাত্র 15 ঘন্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কিরিচ দল ওরফে ছাত্রদল ক্ষমা চেয়ে, নাকানি চুবানি খেয়ে, শিবিরের কাছে ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে, যাদেরকে শিবির ট্যাগ দিয়ে গালাগালি করেছে তাদের কাছে ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। এমনকি বিএনপির লাগারে লাগা ধান লাগা ভিসি তিনিও নড়ে চড়ে বসেছেন যে ছাত্র দলের সন্ত্রাসীদের বিচার করার আশ্বাস দিচ্ছেন, তাদের ছাত্রত্ব বাতিল করার ঘোষণা দিয়েছেন, যারা সাংবাদিকদের উপর হামলা করেছে। দর্শক, সাংবাদিকদের উপর হামলা, শিবিরের উপর হামলা, এটা কিন্তু একাকার। শাহবাগ থানার ভিতরে ঢুকে যে মব সৃষ্টি করেছে ছাত্রদল, প্রথমে ছাত্রদলের সভাপতি আমাদের রাকিব ভাই তিনি দুঃখ প্রকাশ করেছেন যে না, এরকম মব করা ঠিক হয়নি, ভবিষ্যতে আর মব করবে না। ক্ষমা চাওয়া, নাকানি চুবানি খাওয়া, নাকে খত দেওয়া ওখান থেকে শুরু। শিবিরের স্ট্র্যাটেজির কাছে, কৌশলের কাছে কত কঠিন ধরা খেয়েছে দেখেন। এরপরে ওরা যে অভিযোগে মব করেছে সে অভিযোগ ডিবাং হয়েছে, রাষ্ট্রীয়ভাবে সার্টিফিকেট প্রাপ্ত। কিভাবে? পুলিশ তদন্ত করেছে, তদন্ত করে দেখে যে না, এই স্ক্রিনশট শিবির নেতাদের নামে অন্য কেউ ছড়িয়েছে, তাদের কোনো সমস্যা নেই। ভেরি গুড। এর মানে এক পর্যায়ে ছেড়ে দিয়েছে। যে ছেলে থানায় জিডি করতে গিয়েছিল তাকে কিন্তু প্রথমে আটকে রেখেছিল, পরবর্তীতে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মানে বিএনপির পুলিশের পরাজয়, এটা শিবিরের নৈতিক বিজয়। শিবিরের বিরুদ্ধে যে অভিযোগ এটা ডিবাং হয়ে গিয়েছে, যাচাই বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, না শিবিরে কেউ এর সাথে জড়িত না। ছাত্র দলের এরা যে কতটা কুরুচিপূর্ণ, তারেক রহমান, জুবাইদা রহমান, জাইমা রহমান, এদেরকে জড়িয়ে এত নোংরা কথাবার্তা, এত জঘন্য কথাবার্তা এরা ছড়ায়, আপনি অবাক হবেন যে মিনিমাম রেসপেক্ট, মিনিমাম সম্মানবোধ তারেক রহমান, জুবাইদা রহমান, জাইমা রহমান এদের প্রতি ছাত্র দলের ছাত্রীদের নাই। এরা নিজেদের মা বাবাকে নিয়ে পর্ন ভিডিও বানাতো, দ্বিধাবোধ কেউ নাই, এরা এতটাই নিকৃষ্ট। দর্শক, অনেক বাড়াবাড়ি করেছিল, মাফ করেছিল, সেই করেছিল, কিন্তু শিবির দৃঢ়তার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে। শিবির যদি চাইতো পিটিয়ে ওদেরকে ক্যাম্পাস ছাড়া করে দিতে পারত। শিবির কি, কত শিবির বাংলাদেশে আছে। রাত 8টায় ভিসি চত্বর থেকে শিবির মিছিল করেছে, দেখেছেন লোক আর লোক, ছাত্র আর ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটাই মনে হয় শিবির। এমনি ডাকসুতে ছাত্র দলের 4 গুণ 3 গুণ বেশি ভোট পায়নি, জনশক্তি আছে বলে ভোট পেয়েছে। ছাত্র দলের যে কিছু গুটি কয়েক টোকাই, ওদেরকে খেয়ে ফেলতে পারতো শিবির, কিন্তু না, শিবির ধৈর্য ধরেছে, নৈতিক বিজয় হয়েছে। এরপরে প্রথমে ছাত্রদল সভাপতি দুঃখ প্রকাশ গেল, সাংবাদিকদেরকে প্রথমে বললো যে ওরা সাংবাদিক না, ওরা শিবির, ওরা গুপ্ত শিবির। কিন্তু সেই গুপ্ত শিবিরের কাছে ক্ষমা চেয়েছে ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির, আমাদের কোচি নাসির বলি মজা করে আমাদের ভাইকে। তিনি ফেসবুকে লিখেছেন, গতকাল একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্টিকৃত মব, মানে এই সাংবাদিকদেরও কিন্তু গুপ্ত শিবির বলে। ওরা বলে, ওরাই আবার ক্ষমা চায়, মানে ওদের এটা ব্যাকফায়ার করছে। ওরা গুপ্ত বলতে যে তারেক রহমানের অবস্থা খারাপ, তারেক রহমানকে গুপ্ত বানিয়ে দিয়েছে বাংলাদেশ, তারেক রহমান খাম্বায় খাম্বায় গুপ্ত লেখা, মানে ওদের ন্যারেটিভ ওরা ধরা গেছে। এটা আরেকটা পরাজয়। তো এখানে মব নাকি করেছে ছাত্রদল সভাপতি বলছে যে ছাত্রদল মাফ করেছে, ঠিক হয় নাই, আর কোচি নাসির বলছে শিবির নাকি মাফ করেছে। মানে সবচেয়ে পাগল কোথা থেকে আসে। আর এই নাসির নিজেই স্কুল জীবনে শিবির করেছে, এটা সবাই জানে। সেই জন্য তিনি গুপ্ত বলেন। যে বেশি গুপ্ত করে ও নিজেই আসলে একসময় শিবির করতে হবে, এখন জামাতের প্রতি একটা কানেকশন আছে। এটা আমাদের চোখের সামনে করে না। ছাত্রলীগ আমরা দেখেছি, শিবির হয়ে যারা ছাত্রলীগ করেছে এরা হচ্ছে বেশি শিবিরকে গালি দিত, শিবিরকে বেশি রাজাকার বলতো এরা। হ্যাঁ, মানে শেখ হাসিনা বলতো ওইটাকে সবচেয়ে ভালোভাবে ধারণ করতে পারতো শিবির থেকে যারা ছাত্রলীগে গিয়েছে তারা। তো এখনো যারা শিবির থেকে ছাত্র দলে গিয়েছে বা যারা গুপ্ত, ওরাই বেশি গুপ্ত বলে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, যারা ছাত্র দলের মধ্যে যারা দেখবেন যে প্রতিপক্ষকে বেশি গুপ্ত বলে, ওরাই আসল গুপ্ত, ওদের দুর্বলতা আছে। আমি চিনি, কারণ আমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের লোকজনই তো এখন ছাত্র দলের বড় বড় নেতা। সবার নারী নক্ষত্র জানে, কখন কোন প্রোগ্রামে, কবে মোতালা প্লাজায় গিয়েছে, কবে শহীদ মিনারের পাশে গিয়েছে, কবে ঢাকা মেডিকেলের গেটে যে ছাত্র দল করেছে, কখন নয়পল্টন গিয়েছে, আমরা সব জানি। অতএব এইসব আমাদের কাছে প্রাপ্ত তথ্যের আলোকে বলছে, যারা বেশি গুপ্ত করে ও শিবিরের সুবিধা বলবে, দুর্বলতা, ওর বাপ জামাত, ওর 14 গোষ্ঠীর মধ্যে প্রচুর জামাত। এই দুর্বলতা থেকে ও প্রতিপক্ষকে গুপ্ত বলে গালি দিয়ে নিজের দুর্বলতা রাখার চেষ্টা করে। সামনে কমিটি দিবে, ওই কমিটিতে পদ পাওয়ার জন্য অতি ছাত্র দল সাথে। তো দর্শক, একটি উত্তেজনকর পরিস্থিতি চলাকালীন সংবাদ সংগ্রহ করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। অথচ ছাত্র দলের নেতারা আহত সাংবাদিকদের গুপ্ত শিবির বলে গালি দিয়েছে, বড় বড় নেতারা। এখন বলছে, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল
বা সাংবাদিকদের সুরক্ষা, গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী, এরা গণমাধ্যমের উপর হামলাকারী, সাংবাদিকদের পিটায় হত্যা করে বলে যে এরা গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। মিথ্যার বাটপাড়ির একটা লিমিট থাকা দরকার। ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য, আর সেই সাংবাদিক সমিতিকে আপনারা পিটিয়েছেন। এখন নাসির ভাই, কোচি নাসির ভাই, আপনি ক্ষমা চেয়েছেন, কিন্তু সাংবাদিক সমিতি ক্ষমা করেনি, তারা বিচার চায়। আপনার লেসপেন্সাররা যারা পিটিয়েছে ওদেরকে বহিষ্কার করতে হবে, ওদেরকে কান ধরে ঘাট ধরে পাছায় লাথি দিয়ে ক্যাম্পাস থেকে বের করা হবে। লিখে রাখেন, বহিষ্কার যখন হবে তারপরে দেখবেন যে পোলাপান যখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একাডেমিক ব্যবস্থা নেবে, তখন শিক্ষার্থীরা ওদের যে তোষক যেগুলো থাকে হলের, এগুলো ধরে ফেলে দিবে, তারপর লাথি বের করে দিবে। এবং বিএনপি ওদেরকে কোনোদিন, ছাত্রদল বিএনপি কেউ ওদেরকে কোনো পোস্ট দেবে না। যারা চালাকি করতে যে এই সাংবাদিকদের শিবির বলে পিটিয়েছে, ওরা জীবনে ছাত্রদলে কোনো পদ পদবি পাবে না। তো এখন এই যে ক্ষমা চেয়ে লাভ নাই, ওদেরকে বিসর্জন দিতে হবে। আমরা আশা করছি ভবিষ্যতে আর কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হয়। আবার এই নাসির ভাই বলছেন, দেখেন দ্বিমুখী কথা কাকে বলে। তিনি বলছেন যে সাংবাদিক পরিচয়ে অনেক শিবির কর্মী এসেছেন, আচ্ছা এই জন্য পিটিয়েছে নাকি? যে সাংবাদিক শিবির কর্মীকে পেটানো যাবে এটা বুঝিয়েছেন। সাংবাদিক পরিচয় শিবির একদম আওয়ামী স্টাইলের কথা, বুঝতে পারছেন? যে অন্য আবরার ফাহাদ, আসলে আবরার ফাহাদ না, অত শিবির, ওকে হত্যা করা যায়। সাংবাদিক না, যাদেরকে পিটিয়েছে ওরা তো শিবির, মজা না? আবার ক্ষমা চান, শিবিরকে বেড়ে শিবির গালি দিয়ে শিবিরের কাছে ক্ষমা চান, যাকে গুপ্ত বলেন তার পা ধরে মাপ চান। ঘটনা তো এইটাই। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওগুলির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। দেখা হবে নতুন কোনো আপডেট এবং সত্য খবর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।